বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। স্কিপ করবেন না, দাঁড়ান, একটু দাঁড়ান। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব নবম পে স্কেল ও নবম পে স্কেল পর্যালোচনা, অর্থাৎ নবম পে স্কেল ঘোষণা করা জরুরি কি না, আর নবম পে স্কেল কেমন হওয়া উচিত। শেষ পর্যন্ত থেকে ভিডিওটি দেখার অনুরোধ আরও একবার করলাম। আপনারা পর্যালোচনাটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে এবং তথ্য সঠিক দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা মাননীয় অর্থ সচিব, সাবেক অর্থ সচিব, যিনি আমাদের নবম পে স্কেলের প্রধান, তিনি কি বলেছেন যে নবম পে স্কেল বৈষম্যহীন হওয়া উচিত কিনা একটু দেখে আসে। আর যেটা বৈষম্যের কথা আমরা বলি আজকে, আমরা তো বৈষম্য কি এবং বৈষম্যের ফল কি হতে পারে আমরা ছাত্র সমাজ পরে জনতা সমাজে দেখিয়ে দিচ্ছে, তাই না? সবচেয়ে বড় জিনিস হলো বৈষম্য তো সমাজে অনেক থাকে এবং সুযোগের বৈষম্য এবং একটা পে স্কেল হওয়া উচিত এবং এই পে স্কেলটা নেতৃত্ব করবেন ডক্টর জাকির আহমেদ খান। উনি ফর্মাল ফিনান্স সেক্রেটারি ছিলেন। আর আমাদের উদ্দেশ্য থাকবে ওনাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এবং বাস্তবায়ন করতে গিয়ে আমরা যদি দেখি আমাদের পদ্ধতি এবং কিছু কিছু জিনিসের পরিবর্তন করা দরকার, সেটাও আমরা করব এবং সেটা করার এখনই উন্মুক্ত সময়, ভালো সময়। তো আমরা দেখে এলাম যে নবম পে স্কেল আসলেই কিন্তু বৈষম্যহীন হতে চলেছে, অর্থাৎ তার কথা শুনলাম, কথাগুলো কিন্তু আসলে খুবই ভালো, মানে খুবই অনুপ্রেরণাদায়ক, হ্যাঁ, প্রেষণমূলক তিনি কথা বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আসলে নবম পে স্কেল বৈষম্যহীন হওয়া উচিত, কোথায় কোথায় পরিবর্তন করা উচিত তিনি সেটা প্রয়োজনে করবেন। হ্যাঁ, যদি করেন তাহলে তাকে আমরা খুব সাধুবাদ জানাই এবং কি বলবো, তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন বলেই আমাদের কাছে সঠিক মনে হয়েছে সেটি। তো চলুন আমরা আজকে যে আলোচনায় চলে যাব, আজকে যে নবম পে স্কেল ঘোষণা হলে এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মুদ্রাস্ফীতি, এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং বিগত যে 3টি স্কেল দেওয়া হয়েছে সেই 3টি স্কেলের আলোকে সম্পূর্ণ তথ্যমূলক কিছু আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি। চলুন। নবম পে স্কেল বৈষম্যহীন হওয়া উচিত বলে আমি মনে করি। আসলে বর্তমানে 2015 সালের পে স্কেল অনুসারে 14,50,891 জন সরকারি কর্মকর্তা ও কর্মচারী বেতন ভাতা পাচ্ছেন। তো এই পে স্কেল ঘোষণা যদি আবার করা হয় তো বাংলাদেশে মুদ্রাস্ফীতির পরিমাণ কেমন হবে সেই বিষয়টি চলুন আমরা পর্যালোচনা করব। মূল্যস্ফীতি বাংলাদেশে, অর্থাৎ বেতন স্কেল বা নবম পে স্কেল যে ঘোষণা হয়েছে, অর্থাৎ কমিশন গঠন হয়েছে, এটি যদি বাস্তবায়িত হয় তাহলে কি হতে পারে। এই দেশে এই পর্যন্ত 8টি পে স্কেল দেওয়া হয়েছে। 1973 সালে প্রথম পে স্কেল ঘোষণা করা হয়। এরপর নিয়মিত বিরতিতে গড়ে 6 বছরের ব্যবধানে পে স্কেল ঘোষণা করা হয়েছে। তো জনজিজ্ঞাসার প্রেক্ষিতে অনুসন্ধানে দেখা গিয়েছে পে স্কেল ঘোষণার পর আসলেই মূল্যস্ফীতি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ঘটে কি না। তো আসলেই কিন্তু ঘটে না, সেটি আমরা দেখাচ্ছি যে তথ্য বিশ্লেষণ করে দেখা যায় 2003-04 অর্থবছরে মূল্যস্ফীতি ছিল 5.7%। পে স্কেল ঘোষণার বছর ছিল হচ্ছে 4-5, মূল্যস্ফীতি ছিল 6.3% এবং 2005-06 অর্থবছরের মূল্যস্ফীতি ছিল 7.2%। সেন্টার ফর পলিসি ডায়ালগ তাদের যে গবেষণা, সেই গবেষণায় দেখা গেছে যে যেটা বললাম একটু যে পার্সেন্টেজটা, সেই পার্সেন্টেজ অনুযায়ী পরবর্তী বছরে মূল্যস্ফীতির পরিমাণ খুব বেশি যে বেড়েছে এরকম কিন্তু না, বরং সমান সমানই থাকে বা কমতেও পারে। এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারা আরও একটা বিষয়ে আলোচনা করেছে, সেটি হচ্ছে ঢাকা শহরে 4 জনের পরিবার মাসে খাবার খরচই শুধু 23,000 টাকা। ঢাকা শহরের কথা বলছি। তো যেখানে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী 8,200 টাকা বেতন স্কেলে তিনি বেতন পেয়ে থাকেন। তো এই বেতনে 4 জনের পরিবার নিয়ে শুধু খাবার খরচ, কোনো বাসা ভাড়া না। তো এইভাবে তো আসলে সংসার চালানো খুব মুশকিল হয়ে যায় একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর জন্য। এটা খুবই বৈষম্যমূলক। তো অনুসন্ধানে দেখা গেছে বিগত 3টি পে স্কেল বিবেচনায় নিয়ে
দেখা গিয়েছে পে স্কেল ঘোষণার পরবর্তীতে মূল্যস্ফীতির পরিমাণ তেমন একটা পরিবর্তন হয় না, যেটা আমি একটু আগেই বললাম যে পর্যালোচনা করে দেখা গিয়েছে যে পে স্কেল ঘোষণার পরবর্তীতে মূল্যস্ফীতির পরিমাণ তেমন পরিবর্তন হয় না। যখন 2003-04 অর্থ বছরে পে স্কেল ঘোষণা করা হলো, ঠিক তার পরবর্তী বছর, যেটা একটু আগে আলোচনা করেছি, যে মূল্যস্ফীতি ছিল 5.7% 3-4 অর্থ বছরে, আর 4-5 ঘোষণার বছর ছিল 6.3%, আর 5-6 অর্থ বছরে 7.2%। খুব বেশি যে বেড়েছে এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ এইটি নিয়ে সংবাদ মাধ্যম এবং কিছু গণমাধ্যম কর্মী তারা অত্যন্ত মানে কি বলবো অতি উৎসাহী হয়ে, বা কিছু মানুষ আছে তারা বলতে চায় যে বাংলাদেশে মূল্যস্ফীতি এই বেতন পে স্কেল ঘোষণার ফলে হতে পারে যে মূল্যস্ফীতির ঘটনা ঘটতে পারে। তো এই সিপিডি অর্থাৎ সেন্টার ফর পলিসি ডায়ালগ তারা কিন্তু অনেক বিশ্লেষণ করে দেখেছে যে খুব বেশি কিন্তু হয় না, মুদ্রাস্ফীতি হয় না। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের আগস্ট মাসে 31 আগস্ট সপ্তম পে কমিশন গঠন করা হয়। 2009 সালের নভেম্বরে 9-10 অর্থ বছরে কমিশন প্রধানের সুপারিশ অনুযায়ী সপ্তম পে স্কেল ঘোষণা করা হয়। অর্থাৎ এই 2007 সালে কিন্তু একটা সংকটপূর্ণ সময় ছিল, সে সময় তত্ত্বাবধায়ক সরকার ছিল। তো সেই সরকারও কিন্তু একটা পে স্কেলের গঠন করে এবং সেই পে স্কেলটা বাস্তবায়ন করা হয় 2009 সালের 31 আগস্ট যে কমিশন গঠন করা হয়, সেটি 2009 সালের নভেম্বর মাসে 9-10 অর্থ বছরে সেটি বাস্তবায়ন করা হয় কমিশনের সুপারিশ অনুযায়ী। অর্থাৎ দেখেন, সেই সংকটময় সময়েও কিন্তু যখন মূল্যস্ফীতি অনেক বেশি বেড়ে গিয়েছিল, তখনও কিন্তু একটা কি বলা যায় পে স্কেল ঘোষণা করেছিল। তো সেই তুলনায় দেখা যায় যে পে স্কেল ঘোষণার পর অর্থাৎ 9-10-এর পর দেখা যায় যে 9-10 আর 10-11 অর্থসূচকে দেখা গিয়েছে খুব বেশি মূল্যস্ফীতি কিন্তু ঘটেনি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছিলাম কি, যে জাতীয় বেতন স্কেল 2009 2 ডিসেম্বর 2019 ঘোষণার পর কিন্তু দেখা গিয়েছে যে পরবর্তী বছরগুলোতে মূল্যস্ফীতির পরিমাণ খুব বেশি বৃদ্ধি পেয়েছে এমন ঘটনা কিন্তু ঘটেনি, খুব সামান্য হয়তো বাড়তে পারে। তো অনেকেই কিন্তু এই যারা অর্থনীতিবিদ আছেন তারা কিন্তু গবেষণা করে দেখেছেন যে মূল্যস্ফীতির পরিমাণ খুব বেশি বাড়েনি। ঠিক আছে, এইটা নিয়ে খুব বেশি আসলে মাথা ঘামানো উচিত হবে না। আমরা এটা চাই, এটা আমাদের অধিকার। পরবর্তী বছর এবং বৈশ্বিক মন্দা বিবেচনার ট্রেন্ড অ্যানালাইসিসে দেখা যায় সপ্তম পে স্কেল ঘোষণার ফলেও আলাদা করে মূল্যস্ফীতি বিশেষভাবে কিন্তু বাড়েনি। অর্থাৎ সপ্তম পে স্কেল ঘোষণা যে 9 সালে হলো, এইটা বিবেচনা করে দেখা গিয়েছে, যেটা আমি 9-10 একটা সূচক আপনাদেরকে দেখালাম, এই সূচকে দেখলাম যে সেখানে 9-10 এবং 10-11 বিবেচনা করে দেখেছি যে খুব বেশি এই অ্যানালাইসিসে, অর্থাৎ যারা অর্থনীতিবিদ আছেন তারা অ্যানালাইসিস করে দেখেছেন যে মূল্যস্ফীতি বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে কি না পে স্কেল ঘোষণার ফলে। খুব বেশি বৃদ্ধি পায়নি, সেটা যারা অর্থ বিষয়ে আলোচনা করে থাকেন, অর্থ বিষয়ে যারা ভেবে থাকেন, তারাই কিন্তু এই সিদ্ধান্তটা সামগ্রিক তথ্য চিত্র দিয়ে দেখিয়েছেন যে না, আসলে শুধুমাত্র পে স্কেলের উপরই মূল্যস্ফীতি, বাংলাদেশে মূল্যস্ফীতি নির্ভর করে না। তো পে স্কেল ঘোষণার বছর 15-16 অর্থ বছরে মূল্যস্ফীতি ছিল 5.92%, আর 2016-17 অর্থ বছরে আশ্চর্যজনকভাবে মূল্যস্ফীতি কমে 5.44% নেমে আসে। দেখেন তাহলে পে স্কেল ঘোষণা করা হয়েছে 15-16 অর্থ বছরে, আর 16-17 অর্থ বছরে সেটা নেমে আসছে কত, 5.92 থেকে 5.44%। বর্তমান সর্বশেষ পে স্কেলের ট্রেন্ড অ্যানালাইসিসে মূল্যস্ফীতি আলাদা কোনো। তো সরকারি চাকরিজীবী ভাই বোনেরা, আজকের এই আলোচনাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।